ভেরি গুড মর্নিং এভরিবডি। আমরা মনে হয় একটু সময়ের স্বল্পতায় আছি, না? তোমাদের নেক্সট ক্লাস 10:30টায়। জি স্যার। একটু রেসপন্ড করতে হবে, হ্যাঁ, তোমাদেরকে একটু রেসপন্ড করতে হবে। আমরা আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, হেপাটোলজি চ্যাপ্টার থেকে সিরোসিস অফ দ্য লিভার, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা বিভিন্ন ভাবে আসবে আমাদের পড়াশোনার মধ্যে, লং কেস থাকতে পারে, থাকতে পারবে না, অবশ্যই থাকবে। ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন হিসেবে থাকবে। Cirrhosis, actually this is an histological diagnosis. তার আগে আসলে একটু ক্লিয়ার হতে হবে what is the difference between cirrhosis and chronic liver disease. তোমরা সবাই জানো যে chronic liver disease, লিভারের যে কোনো ডিজিজ হুইচ এক্সটেন্ড মোর দেন 6 months, সেটাই কিন্তু chronic liver disease. Cirrhosis, this is an histological diagnosis. It implies the diffuse hepatic fibrosis. লিভার যখন কোনো কারণে লিভারের হেপাটোসাইট কোনো ইনজুরির কারণে ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা কি রিজেনারেট করে এবং ফাইব্রোসিস হয়, তখনই হচ্ছে যে তখন এটাকে আমরা বলতেছি যে সিরোসিস অফ দ্য লিভার। এইখান থেকে আমরা বুঝতে পারি সব সিরোসিসই আসলে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, কিন্তু সব ক্রনিক লিভার ডিজিজ সিরোসিস নয়। এটা কিন্তু ক্লিয়ার হতে হবে তোমাদের। একটা পেশেন্ট একটা ভাইরাস ক্যারি করে, লিভার একটা ভাইরাস ক্যারি করে মোর দেন 6 months, দিস ইজ এইচবি রিলেটেড, হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড ক্রনিক লিভার ডিজিজ। সব ক্রনিক লিভার ডিজিজ কিন্তু সিরোসিস নয়। সিরোসিস ইজ অ্যান হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, যখন কি হচ্ছে হেপাটিক ফাইব্রোসিস হচ্ছে। আমরা একটু দেখি, যদি প্রথম এই পিকচারটাতে দেখো, একটা হেলদি লিভার, একটা সিরোটিক লিভার। সিরোটিক লিভারটা কেমন হয় দেখতে? সবসময় কিন্তু সিরোসিস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে নাও আসতে পারে। দিস কুড বি অ্যান ইনসিডেন্টাল ডায়াগনোসিস। তোমরা মনে করো সার্জারি করতেছো, অ্যাবডোমেন ওপেন করে দেখতেছো যে লিভারটা কি হচ্ছে, মনে হচ্ছে যে একটু সিঙ্কেস এন্ড হার্ড, তাই না? লুকিংটা দেখো কেমন, নর্মাল লিভার, অ্যাবনর্মাল লিভার। এইখান থেকে ইনসিডেন্টালিও কিন্তু ক্রনিক লিভার সিরোসিস ডায়াগনোসিস হতে পারে। এটা দিস ইজ নেকেড আইস লুক, খালি চোখে দেখলে আমরা লিভারটা কেমন দেখবো, ঠিক আছে? এটা কি হয়, শ্রিঙ্কেজ হয়, হার্ড হয়, ইরেগুলার হয়। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যখন ফাইব্রোসিস হবে, তাহলে লিভারের যে নর্মাল আর্কিটেকচার, যে হেপাটিক গ্লোবিউল ছিল, তাই না, এই ইউনিট ছিল, এই ইউনিটটা কি হবে যখন এরকম কি হচ্ছে, লিভার হেপাটোসাইট ড্যামেজ হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তাহলে লিভারের যে নর্মাল আর্কিটেকচার সেটাও ডিস্টর্টেড হবে। তাহলে বেসিক্যালি যখন ডিস্টর্টেড হয় তখন কি হবে, আর যে ভাস্কুলার প্যাটার্ন সেটাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? সেটাও ভাস্কুলার প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে। লিভারের ভাস্কুলার প্যাটার্ন যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়, লিভার পথ থেকে ব্লাড রিসিভ করে পোর্টাল ভেইন থেকে, হেপাটিক আর্টারি থেকে, তাই না? তারপরে এখানে লিভার থেকে ফিল্টার হয়ে হেপাটিক ভেইন হয়, ইনফিউজ ভেনা কমাতে যায়। যখন এটা সামনের দিকে বাধাগ্রস্ত হবে তার ফ্লোটা, তখন কি হবে, পোর্টোসিস্টেমিক শান্ট, তখন লিভারে সরাসরি ব্লাড টানে যায় কি চলে যাবে কোথায়, সিস্টেমিক সার্কুলেশনে। এই কারণেই কিন্তু আমাদের পরে হচ্ছে যে এই যে ভ্যারিক্স, কেপুন মেডুসা, এগুলো হচ্ছে, এগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখব। আমরা যেটা বলতেছিলাম যে যে হেপাটিক লোবিউল, যেটা একটা ভেইন আর কর্নারে কি থাকছে, পোর্টাল ট্রাক্ট, এটা নষ্ট হয়ে যাবে। আমরা যদি ডেফিনেশন দেখি, সিরোসিস কাকে বলেন? Cirrhosis is characterized by diffuse hepatic fibrosis and nodule formation. যখন কি হয়, একটা হেপাটোসাইট ড্যামেজ হচ্ছে, এটা রিজেনারেট করতে যায়, তাই না? দিস ইজ রিজেনারেটিভ নডুল। তাহলে ফাইব্রোসিস হয়, সাথে রিজেনারেটিভ নডুল ফর্ম করে। সারা পৃথিবী জুড়ে সিরোসিসের কমন কারণ হচ্ছে ভাইরাস, হেপাটাইটিস বি এন্ড সি। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমাদের দেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরেকটা কমন কারণ হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম। আদৌ কিছু কারণ আমরা দেখবো গ্রাজুয়ালি। তুমি যদি সব ভুলে যাও,
কি বলতে হবে, একটা কারণ বলতে চাও তাহলে ক্রনিক সি ইনফেকশন। আবার রিসেন্টলি কি হচ্ছে, আমাদের ফুড হ্যাবিটের কারণে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহল খেলেও কিন্তু ফ্যাটি লিভার ফুড প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে এটাও কিন্তু বার্নিং ইস্যু, এই কারণে কিন্তু সিরোসিস হচ্ছে। যে কোনো কন্ডিশন যদি কি করে হেপাটোসাইটকে ড্যামেজ করে প্রলং পিরিয়ড ধরে, সেটাই কিন্তু তোমার সিরোসিস হতে পারে, এটা মনে রাখতে হবে। আমরা কেন বললাম এটা ইম্পর্টেন্ট ডিজিজ, যে কোনো বয়সেই কিন্তু সিরোসিস হতে পারে, যে কোনো বয়সে সিরোসিস হতে পারে, এবং দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কজেস অফ মরবিডিটি অ্যান্ড আর্লি মর্টালিটি। কারণ আমরা জানি যে সিরোসিস হওয়ার পর থেকে 25% পেশেন্ট কিন্তু 5 ইয়ার্স সার্ভাইভালিটি হচ্ছে 5 ইয়ার্স। যখন সিরোসিস ডেভেলপ করে গেল, এখান থেকে কিন্তু মেজরিটি পেশেন্ট হচ্ছে 5 বছরের মধ্যে মারা যায়, 5 বছরের মধ্যে মারা যায়। সেই জন্য বলা হচ্ছে যে এটা প্রিমিটিভ ডেথের একটা অন্যতম কারণ এই সিরোসিসটা। আমরা যদি এটিওলজি দেখি, যেটা বললাম যে ক্রনিক হেপাটাইটিস বি এন্ড সি পরে ধরা হয়, ভাইবা বোর্ডে ধরা হয় যে ক্রনিক লিভার ডিজিজের কি কারণ বা সিরোসিসের কি কারণ, তাহলে আমরা কি বলবো হেপাটাইটিস বি এন্ড সি, ক্রনিক অ্যালকোহলিজম, দেন কি হতে পারে নন অ্যালকোহলিক, যেটা বললাম আমি যে ফ্যাটি লিভার ডিজিজ। আর কি হতে পারে, যদি কি বিলিয়ারি চ্যানেলে কোনো কারণে ইনজুরি হয়, ক্রনিক ইনজুরি হয়, তাও কিন্তু কি হতে পারে তোমার সিরোসিস হতে পারে। এর মধ্যে ইমিউন মেডিয়েটেড প্রাইমারি স্ক্লেরোটিক কোলাঞ্জাইটিস অন্যতম কারণ। বিলিয়ারি হেপাটোসাইট যেমন ড্যামেজ হলো সিরোসিস হতে পারে, বিলিয়ারি চ্যানেল যদি ডিস্ট্রাকশন হয় কোনো কারণে, সেটাও কিন্তু তোমার লিডিং টু সিরোসিস। যেমন কি অপারেশন হইলো, মানে অপারেশনের পরে স্ট্রাকচার হইলো, প্রলং যদি কোলেস্টেসিস থাকে অনেকদিন ধরে অবস্থায় জন্ডিস থাকে, এটাও কিন্তু লিডিং টু সিরোসিস। পেশেন্ট কিন্তু এরকম দেখি যে পোস্ট অপারেটিভ অপারেশন হওয়ার পরে হচ্ছে যে তারপর তার সিরোসিস ডেভেলপমেন্ট, এটা হতে পারে। কিছু জেনেটিক আছে, হিমোক্রোমাটোসিস, তাহলে কি হয় আয়রন ওভারলোড হয়, তাই না? এগুলো আমরা আস্তে আস্তে উইলসন ডিজিজ, এটা কপার মেটাবলিজমের নরমালিটি, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি, প্রোটিয়াস এনজাইম, এটা হচ্ছে কি নিউট্রোফিল ইলাস্টেসকে হচ্ছে যে ইনহিবিট করে। এই কারণে কি হয়, যখন এই এনজাইমটা সিক্রেশন হয় না, হেপাটোসাইট থেকে আসে, হয় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থেকে যায়, তখন কিন্তু লিভার ডিজিজ হয় এবং লাংসের ডিজিজ হয়, লাংসের কোনো ইনফেকশন। অত ডিটেলস জানার আমাদের দরকার নেই, আমি যদি সব ভুলে যাই যে সিরোসিসের কি কারণ, আমি বলবো না 2-3টা কথা। একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি এন্ড সি, ক্রনিক অ্যালকোহলিজম, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আমি এই কথাগুলো বলবো না। এবার একটু মনে রাখবো যে সিরোসিসের কারণ কি। আর কি কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে 15% ক্ষেত্রে ক্রিপ্টোজেনিয়া মানে কোনো কারণেই আমরা জানতে পারি না। আমরা দেখি, আমরা যখন লিখি, তোমরা দেখবা ওয়ার্ডে গেলে যে আমরা লিখি এরকম যে ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন, তাহলে আমরা কি বললাম যে সিরোসিস ইজ অ্যান হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। তাহলে পেশেন্ট কিভাবে, পেশেন্ট যখন আসে আমাদের ক্লিনিক্যালি, তাহলে ম্যানিফেস্টেড করে কি, তখন কিন্তু আমরা বলি না যে দিস ইজ এ কেস অফ সিরোসিস, তখন কিন্তু আমরা বলি যে এটা ক্রনিক লিভার ডিজিজ, সাথে কমপ্লিকেশন কি আছে, পোর্টাল হাইপারটেনশন আছে কিনা, তাই না? তুমি যদি ডায়াগনোসিস দেখো, তখন কিন্তু আমরা লিখি না ডায়াগনোসিস সিরোসিস, আমরা লিখি যে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ। তাহলে সিরোসিসের ম্যানিফেস্টেশনটা আমরা দেখি যে কি দেখবো আমরা যখন একটা সিরোসিস হয়। তোমরা জানো যে সিরোসিস লিভারের মেইন ফাংশন কি, লিভারের মেইন ফাংশন আছে কি, আমরা জানি যে আমরা যদি প্রথম ক্লাসকে ফলো করি, লিভারের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সিনথেটিক ফাংশন। সিনথেটিক ফাংশন কি কি সিনথেসিস করে, এটা করে, এটা কোগুলেশন ফ্যাক্টর সিনথেসিস করে। তুমি যদি দেখো, যখন একটা পেশেন্ট সিরোসিস হয় ক্লিনিক্যালি দেখলে তুমি দেখবা যে তাহলে কি প্লাজমা প্রোটিনের মধ্যে কি অ্যালবুমিন, তাহলে অ্যালবুমিন সিনথেসিস যদি কম করে, তাহলে আমরা জানি যে অ্যালবুমিন হচ্ছে কোলাটারাল অসমোটিক প্রেশার মেইনটেইন করে, তাই না? কোলাটারাল অসমোটিক প্রেশার যখন মেইনটেইন করতে পারবে না, তখন ইডিমা নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট। তাহলে দেখো সিনথেটিক ফাংশন, আমরা যদি দেখি একটা ফাংশন সিনথেটিক, তখন তুমি সিরোসিস চিন্তা করবা, তখন পরীক্ষায় যদি দেই, আমরা ইনভেস্টিগেশনে দেই পেশেন্টকে, তখন আমরা কি করি সিরাম অ্যালবুমিন করি, সিনথেটিক ফাংশনটা দেখি। তাহলে যদি অ্যালবুমিন কম থাকে, তখন তুমি চিন্তা করো তাহলে সিনথেটিক ফাংশন তার ডিফিসিয়েন্ট। আর কি একটা আছে এক্সক্রিটরি ফাংশন, খুবই ইম্পর্টেন্ট, যেমন বিভিন্ন ধরনের কি করে অ্যালবুমিন এক্সক্রিশন করে, বিভিন্ন ধরনের ড্রাগ এক্সক্রিশন করে। এই জন্য এই পেশেন্টের কি হয়, তাহলে জন্ডিস হয়। তাহলে সিরোসিসে যে জন্ডিস হয় সেটা কি হয়, ডিউ টু ফেলিওর অফ দ্য এক্সক্রিটরি ফাংশন অফ দ্য লিভার। লিভারে যেহেতু এক্সক্রিটরি ফাংশন ডিটোরিয়েট করে, এই কারণে আসলে পেশেন্টটা ইকটেরিক হয়। আমরা যখন যে যে জন্য আসলাম আমি,
আমরা অনেক সময় লিখি যে ক্রনিক লিভার ডিজিজ নন বি নন সি, আসলে কি আমরা সবসময় বিসিটাকে টার্গেট করি। রিভার্সিবল ইটিওলজি, আমরা যদি একটা সিরোসিসের পেশেন্টকে ট্রিট করতে পারি কি কারণে হচ্ছে, তাহলে কিন্তু এটার ফেটটা, এটার প্রগনোসিসটা এ বিট বেটার দেন আননোন ইটিওলজি। তো এই জন্য আমরা ওয়ার্ডে তুমি যদি কাগজগুলো দেখো আমাদের ডিসচার্জ পেপার, আমরা লিখি যে ক্রনিক লিভার ডিজিজ পোর্টাল হাইপারটেনশন। ক্রনিক লিভার ডিজিজের পরে আমরা লিখি একটা ব্র্যাকেট দিয়ে, যদি ব্র্যাকেটের মধ্যে লিখি নন বি নন সি, মানে আমরা বি এন্ড সি কে এক্সক্লুড করার চেষ্টা করছি, নন বি নন সি ভাবে লিখি। তোমরা আস্তে আস্তে জানবো এগুলো। তাহলে আমরা কি কেন বলতেছি এই কথাটা, যে ক্রিপ্টোজেনি আসলে এটা আমরা কারণ বুঝতেছি না, ঠিক আছে কিনা। আর হচ্ছে ক্রনিক ভেনাস অবস্ট্রাকশন, আমি কি বললাম যে লিভারে যে পোর্টাল ভেন এন্ড হেপাটিক আর্টারি থেকে ব্লাডটা যায়, এই ব্লাডটা কি হয়, এই ব্লাডটা হেপাটিক ভেইন হয়, ইনফিরিয়র ভেনা কাভাতে যায়। তাহলে যদি অপোজিটে যদি ভেনাস কোনো অবস্ট্রাকশন থাকে, থ্রম্বোএম্বোলিক কোনো ডিজিজ, ঠিক আছে কিনা, তাহলে কি হয়, যদি ভেনাস অবস্ট্রাকশন থাকে অনেকদিন ধরে, তাহলে কিন্তু এটা লিডিং টু সিরোসিস, তাহলে কিন্তু সিরোসিস হতে পারে। আমরা একটু প্যাথোফিজিওলজিটা দেখবো। তাহলে এটা হচ্ছে ইরিভার্সিবল, তাই না, ইরিভার্সিবল ক্রনিক ইনজুরি অফ দা হেপাটিক প্যারেনকাইমা। এই হেপাটিক প্যারেনকাইমা হচ্ছে যে যখন ইউনিভার্সাল ক্রনিক ইনজুরি অফ দা হেপাটিক প্যারেনকাইমা। হেপাটিক প্যারেনকাইমা যখন ইনজুরি হয় যে কোনো কারণে, সেটা ভাইরাস দ্বারা হতে পারে, যেটা বললাম যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ফ্যাট ডিপোজিশন হয়ে হতে পারে, তাই না, ক্রনিক বিলিয়ারি অবস্ট্রাকশন, পুরোনো কারণে যখন তোমার হেপাটোসাইট ইনজুরি হয়, তখন হেপাটোসাইট থেকে কি হয়, সাইটোকাইন রিলিজ করে। এই সাইটোকাইনটা কি করে, তোমরা যদি আবার প্রথম ক্লাসকে ফলো করতে পারো, আমরা বলছিলাম যে স্টিলেট সেল থাকে একটা, তাই না, স্টিলেট সেল। এই সেলটা কোথায় থাকে, স্পেস অফ বিসি তে থাকে। আবার যদি তোমরা মানে হিস্টোলজিটা খেয়াল করো, যে লিভারের হচ্ছে যে 80% সেল হচ্ছে হেপাটোসাইট, আর বাদবাকিগুলো কি, বাদবাকিগুলো কি থাকে, যে ইন্ডোথিলিয়াল সেল লাইনিং দা হেপাটিক সাইনোসয়েডস, এন্ড হচ্ছে কুফার সেল, তাই না, এগুলা থাকে স্টিলেট সেলের। স্টিলেট সেলটা থাকে এই যে সাইনোসয়েডস আর হচ্ছে হেপাটোসাইটকে যে পৃথক করে, এই যে স্পেসটা, এই মাঝখানে স্পেসটা থেকে হচ্ছে যে এই স্পেসটাকে বলা যায় স্পেস অফ ডিসি, তাই না। তোমাদের ইন্টারেস্টের জন্য এটা খুব বেশি জরুরি না যে কেন এটা ডিসকাশন হচ্ছে। এই স্পেস অফ ডিসি থেকে স্টিলেট সেল, স্টিলেট সেল, তো এটা সাইটোকাইন যায় যখন স্টিমুলেটেড হয়, তখন কি হয় এটা, তাহলে এটা ফাইব্রোব্লাস্ট লাইক সেল হয়, তখন এখান থেকে কি হয়, কোলাজেন সিনথেসিস করে। এইটাই আসলে মেইনলি ফাইব্রোসিসের জন্য দায়ী, স্টিলেট সেলটা। তাহলে স্টিলেট সেল তখন স্টিমুলেটেড হবে, এখান থেকে কোলাজেন রিলিজ করে, তারপরে কি হয়, তাহলে ফাইবারাস সেপ্টা তৈরি করে। এইভাবে যে ফাইব্রোসিস হচ্ছে গ্র্যাজুয়ালি এবং রিজেনারেটিভ নোডুল তৈরি হচ্ছে, এইভাবে কি হয়, নর্মাল যে লিভার আর্কিটেকচার এটা ডিটোরিয়েট করে, ঠিক আছে না, এই যে ফরমেশন অফ রিজেনারেটিভ নোডুল এভাবে তৈরি হয়। তাহলে তুমি দেখো এটা নর্মাল লিভার আর্কিটেকচার, তাই না, এখানে একটা সেন্ট্রাল ভেইন আছে এন্ড ইস কর্নারে পোর্টাল ট্র্যাক, তাই না, তাহলে এইটা নর্মাল আর্কিটেকচারটা ডিটোরিয়েট করছে, দেখো এখানে নোডুল ফর্ম হয়ে গেছে, এটা ফাইব্রাস সেপ্টা, তাই না, এগুলো ফাইব্রাস সেপ্টা আলাদা করা আছে। তাহলে নর্মাল যে লিভারের যে নর্মাল আর্কিটেকচার সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই বলা হচ্ছে দিস ইজ হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। তুমি যদি লিভার বায়োপসি করো, তখন বায়োপসিতে এই সময় এইভাবে দেখবে। অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা সিরোসিস আছে কিনা, তখন কিন্তু আলটিমেট সলিউশন হচ্ছে লিভার বায়োপসি, তখন কিন্তু লিভার বায়োপসিতে যাইতে হবে আর কি, ঠিক আছে না। তাহলে কি হয়, আমরা যদি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন করি, এটা হচ্ছে মাইক্রো নোডুলার সিরোসিস বলা হয়, যখন নোডুলটা নাকি লেস দেন 1 মিলিমিটার হয়, এটা মেজরিটি ক্ষেত্রে হচ্ছে অ্যালকোহলিক সিরোসিস হয়। তাহলে মাইক্রো নোডুলার সিরোসিস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো নোডুলার, যখন নাকি রিজেনারেটিভ নোডুলটা লেস মোর দেন 3 মিলিমিটার হয়, এটা ইউজুয়ালি ক্রনিক ভাইরাল হেপাটাইটিস হয়, ম্যাক্রো নোডুলার সিরোসিস। তাহলে এটা হিস্টোলজিক্যাল হিস্টোলজি, এটা হিস্টোপ্যাথোলজিস্ট যারা তারা এটা বলবে তোমাকে, এটা কি ম্যাক্রো নোডুলার আর মাইক্রো নোডুলার সিরোসিস। ওখান থেকে আমরা ইটিওলজি একটু চিন্তা করতে পারি, ইটিওলজি গুলো যে কি কারণে এটা হচ্ছে। আমি বললাম যে একজন ক্লিনিশিয়ান হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তাহলে এটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস হোক, আমাদের কাছে রুগীটা কি নিয়ে আসবে, তাহলে আমরা কি কি বলতে পারি, আমরা আমরা বলতে পারি যে এটা মেজরিটি, অনেক ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে এটা asymptomatic, এটা কি হয়, এবং এভাবেই কিন্তু রুগীটা মারা যেতে পারে। এবং আমাদের দেশে যেহেতু ডেথ গুলোতে অটোপসি হয় না, প্রতিটা ডেড বডি যেহেতু বাইরে অটোপসি, ওরা কারণ দেখার চেষ্টা করে যে রুগীটা কেন মারা গেল, পরে দেখা গেল যে এটা আসলে কি, লিভারটা তার কি, লিভারটা ছোট হয়ে গেছে, লিভারটা হার্ড ইরেগুলার, তার মানে এটা সিরোসিস ছিল। তাহলে এই রুগীটা অন্য কারণেও মারা যেত, এই পেশেন্টটা এমআই হয়ে মারা যেতে পারে, ঠিক আছে না। তাহলে এই পেশেন্টটা অ্যাসিম্পটোমেটিক থেকে অন্য কারণে মারা যেতে পারে, এবং অটোপসির সময় দেখা যাচ্ছে যে এটা সিরোসিস ছিল।
এটাকে আমরা বলি যে কম্পেনসেটেড সিরোসিস। আমরা পরে আবার জানবো যে হোয়াট ইজ কম্পেনসেটেড সিরোসিস এন্ড হোয়াট ইজ ডিকম্পেনসেটেড সিরোসিস। তাহলে তোমাকে যদি বলে যে সিরোসিস হলে কি নিয়ে আসে পেশেন্টটা, তাহলে পেশেন্টটা অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে না? ডায়াগনোসিস হতে পারে কিভাবে, ইনসিডেন্টালি এই পেশেন্টের ডায়াগনোসিস হতে পারে। মনে করো তুমি একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে তোমার কাছে আসলো, ঠিক আছে কিনা? তুমি বললা যে একটা আলট্রাসোনোগ্রাফি করেন, সোনোলজিস্ট বলেছিল তার ইকোটেকচারটা হোমোজেনাস না, ঠিক না, সাইজটা ছোট হয়ে গেছে, বলে দিল এটার সাথে স্প্লিন আছে। তোমাকে কিন্তু সোনোলজিস্ট বলে দিল যে এটা তো, তাহলে এটা ইনসিডেন্টালি, তাহলে এটা এভাবে ডায়াগনোসিস হতে পারে। অথবা কি হতে পারে, এটা নন স্পেসিফিক সিজার নিয়ে আসতে পারে। কেমন সেটা? যেমন ওয়াইড অথবা আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট। তাহলে এরকম নন স্পেসিফিক মাসেল ক্রাম্প, তাহলে এইরকম নন স্পেসিফিক কিছু ফিচার নিয়েও এটা আসতে পারে। আবার কি, আমরা যদি এই চার্টটা দেখি এখন, যে আইসোলেটেড হেপাটোমেগালি, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি অ্যাবডোমেন এক্সামিন করে দেখলে যে হেপাটোমেগালি, তাহলে তুমি পরে এই পেশেন্টকে ইভালুয়েট করতে যায়, দেখলা যে আসলে কি হয়, এই পেশেন্ট আসলে সিরোসিস। একটা যদি এখানে খেয়াল করতে, আমি বারবার করে বলতেছিলাম যে হেপাটোসাইটুরি হচ্ছে, তাই না, ফাইব্রোসিস হচ্ছে, তাহলে তো লিভারটা ছোট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে হেপাটোমেগালি কেন বলতেছে? তাহলে হেপাটোমেগালি হইতে পারে, কিন্তু সিরোসিসে যখনই তুমি বলবা যে হেপাটোমেগালি আছে, তখন তোমাকে বলবে যে কি কারণে এই হেপাটোমেগালি হইতে পারে। ইউজুয়ালি কি হয়, তাহলে হিমোক্রোমাটোসিস হয় এন্ড অ্যালকোহলিক লিভার ডিজিজ। তাহলে যেই সিরোসিসটা নাকি হিমোক্রোমাটোসিসের জন্য হচ্ছে, আয়রন ওভারলোডের জন্য হচ্ছে, এবং যেটা কিনা ক্রনিক অ্যালকোহলিজমের জন্য হচ্ছে, সেটা কিন্তু এই ক্ষেত্রে সিরোসিস হলেও লিভারটা বড় থাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা খেয়াল রাখতে হবে। আমরা বারবার বলতেছি সিরোসিস মানে হচ্ছে কি হচ্ছে, হেপাটোসাইট ড্যামেজ হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, তার মানে ছোট হয়ে যাচ্ছে লিভার সাইজ, কিন্তু এখানে বড় হচ্ছে কোথায়, বড় হচ্ছে হিমোক্রোমাটোসিস এন্ড অ্যালকোহলিক লিভার ডিজিজ। তা মনে রাখতে হবে। আর কি থাকতে পারে, পেশেন্টটা জন্ডিস থাকতে পারে। আমি কি বললাম, আমরা বললাম যে জন্ডিস হচ্ছে এক্সক্রিউটরি ফাংশন অফ দ্য লিভার। জন্ডিস হচ্ছে মানে এক্সক্রিউটরি ফাংশন তার ডিটেরিয়েট করছে, এই কারণে পেশেন্ট ইকটেরিক হচ্ছে। আর কিছু সার্কুলেটরি চেঞ্জেস থাকতে পারে। সার্কুলেটরি চেঞ্জেস কেমন, যেমন স্পাইডার এনজিওমা। কি জিনিস, হোয়াট ইজ স্পাইডার এনজিওমা? তোমাদের কোনো আইডিয়া আছে হোয়াট ইজ স্পাইডার এনজিওমা? স্যার আন্ডার স্কিন ব্লাড ভেসেল ডায়ালাটেশন হয়ে যায় স্যার, আমরা এটাকে স্পাইডার টেলেনজেক্টিসি বলতে পারি স্যার, বা স্পাইডার নিবি বলা যায়। আর্টারিওল থাকে, এই যে চেস্টে যদি দেখা যায়, এই কার্সারটা কি দেখা যাচ্ছে, এই যে সেন্ট্রাল আর্টারিওল, এখান থেকে রেডিয়েটিং ভেসেলস থাকতেছে, রেডিয়েটিং ভেসেলস। কোথায় দেখবো আমরা স্পাইডারটা, স্পাইডার এনজিওমা কোথায় দেখি আমরা, এটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি কোথায় খুঁজবে, এটা কি পায়ে খুঁজবা, নাকি মুখে খুঁজবা, না কোথায় খুঁজবা, নাকি হাতে খুঁজবা? খুব ইম্পর্টেন্ট, একদম ক্লিনিশিয়ান হিসেবে তুমি স্পাইডার কোথায় খুঁজবো? আমরা স্পাইডারটা খুঁজবো অ্যাবভ দা নিপল লাইন। এই যে দেখতেছো নিপল, নিপল লাইনের উপরে দেখবো। তাহলে চেস্টে দেখবো, আপার চেস্টে অ্যাবভ দা নিপল লাইন, লিপন লাইনের উপরে দেবো কি কোথায়? তাহলে আরেকটা কথা বলতে পারো, তোমরা যখন আরো বড় পড়াশোনা করবে, তখন আমরা বলি যে অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা। এক কথায় শেষ, কোথায় দেখবা স্যার? আমরা দেখবো অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা যেসব জায়গা থেকে শরীরের ব্লাড কালেক্ট করে, সেসব জায়গা বরাবর দেখবো। এই যে ক্লিয়ার, যেমন এই যে এখানে দেখো, আমরা কিন্তু হাতেও দেখতেছি স্পাইডার, এই যে এখানে কিন্তু স্পাইডার আছে, এই যে স্পাইডার। শুধু চেস্টে দেখা যায় এরকম না, হাতেও দেখা যাচ্ছে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা যেসব জায়গা থেকে ব্লাড ড্রেন করে, সেসব জায়গায় কিন্তু স্পাইডার পাওয়া যাবে। এখন স্পাইডার পেলে কি তুমি বলবো যে ক্রনিক লিভার ডিজিজ? নো। অনেক সময় হেলদি পিপলের 1 থেকে 2টা স্পাইডার পাওয়া যেতে পারে, বিশেষ করে মেয়েদের থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে কিন্তু স্পাইডার পাওয়া যেতে পারে। তাহলে এটা কিন্তু নর্মাল, ঠিক আছে। কিন্তু বলা হয় যে আদার দেন দিস, একটা পেশেন্ট প্রেগনেন্ট না, দেন হচ্ছে যে আমি দেখতেছি যে তার 4টা 5টা স্পাইডার আছে, তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্ডিকেটিভ অফ লিভার ডিজিজ। স্পাইডার, স্পাইডার ভালো করে খুঁজতে হবে আমাকে, আপার চেস্ট, ব্যাক, এগুলো দেখতে হবে ভালো করে, হ্যাঁ, হাত, ইভেন হ্যান্ডেও দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট স্পাইডার। আর কি পাওয়া যেতে পারে, পামার ইরাইথেমা। তাহলে পামার ইরাইথেমা আসলে এটা নন স্পেসিফিক, তাই না? পামার ইরাইথেমা কি জিনিস এটা? তাহলে আমাদের পামটা কি হয়ে যায়, টার্ন ইন্টু রেড, আমাদের পামটা রেড হয়ে যায়। কোন জায়গাটা red হয় আমরা যদি একটু দেখি, কোন জায়গাটা খুঁজবো পামার ইরাইথেমা, এই যে দেখো তোমরা। তাহলে বেস অফ দ্য হ্যান্ড,
বিশেষ করে কোথায়? থিন আর বিশেষ করে থাম এন্ড হাইপোথিনার স্যার। লিটল ফিঙ্গারে। দেখো, হ্যাঁ, তাহলে থিনার এর হাইপোথিনার ইমিনেন্সে দেখতে হবে, তাই না? থিনার এন্ড হাইপোথিনাস। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা যে কোনো হাইপারডিনামিক সার্কুলেশনও হচ্ছে যে এরকম, এটা তোমার পামারি রাইথিমা পাওয়া যেতে পারে, বা এটাকে বলা হয় যে লিভার পাম বলে, লিভার পাম অথবা পামারি রাইথিমা অথবা রেড পাম। তাহলে পামারি রাইথিমা দেখবো আমরা, তাই না? তাহলে পরীক্ষায় ধরা হবে যে তুমি কেন বলতেছো এটাকে ক্রনিক লিভার ডিজিজ, তাহলে যে স্যার এটা আছে পেশেন্ট ইকটেরিক। আর কি হতে পারে পেশেন্টে? বললাম যে অ্যাসাইটিস থাকতে পারে, দিস ইজ কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে সিরোসিস কিন্তু মেজরিটি ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশনের একটা কারণ, ঠিক আছে না? পোর্টাল হাইপারটেনশন আমরা আলাদাভাবে লেকচারে পড়বো। সিরোস তোমরা এটা মনে রাখো, দিস ইজ কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন। আরো কি কারণে অ্যাসাইটিস হতে পারে? এই যে বললাম যে সিনথেটিক ফাংশন যখন ডিটেরিয়েট করে তখন অ্যালবুমিন কমে যাবে। অ্যালবুমিন তো হচ্ছে যে তোমার কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন করে, তাহলে তোমার এক্সট্রাভাস্কুলার স্পেসে চলে আসবে ফ্লুইড, এই কারণে অ্যাসাইটিস ইডিমা এগুলো হবে। এটা একটা কারণ, অন্যতম কারণ। আর কি হয়? সায়ানোসিস হতে পারে। দেখো, আমরা শুধু জানি যে রেসপিরেটরি কোনো ডিজিজ মানে মেজরিটি ক্ষেত্রে হচ্ছে যে সায়ানোসিস হবে, কিন্তু আবার লিভার ডিজিজে সায়ানোসিস কিভাবে হবে? হেপাটো, তাহলে এটা অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে হেপাটো পালমোনারি সিনড্রোম বলে এটাকে। তাহলে আমরা দুইটা সিনড্রোম এখানে আমরা আস্তে আস্তে জানবো, একটা হচ্ছে হেপাটো রেনাল সিনড্রোম, একটা হচ্ছে হেপাটো পালমোনারি সিনড্রোম। তাহলে হেপাটো পালমোনারি সিনড্রোমে কি হয়? বলা হচ্ছে যে এরকম যখন অ্যাডভান্স লিভার ডিজিজ হয় তখন হচ্ছে যে লাংসের ব্লাড ভেসেল গুলো ডাইলেটেড হয়ে যায় এবং হচ্ছে যে সংখ্যায় বেড়ে যায়। সেই কারণে কি হয়? আমাদের যে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, ওই যে ব্লাডটা ফ্লো করতেছে তোমার লাংস দিয়ে, এই হিমোগ্লোবিনটা কি হয়? তোমার অক্সিজেনটাকে ক্যারি করতে পারে না। সেই কারণে আসলে এই পেশেন্টটা হচ্ছে যে তোমার সাইনোসিস ডেভেলপ করে। এটাকে পালমোনারি সিনড্রোমের জন্য অ্যাডভান্স ডিজিজ। পেশেন্টটা কি হয়? হাইপোক্সিক হয়, কিছু ইন্ডোক্রাইন চেঞ্জেস থাকে। কি হয় বিশেষ করে? তাহলে ইন্ডোক্রাইন বোথ মেল এন্ড ফিমেলের ক্ষেত্রে লস অফ লিবিডো এন্ড হেয়ার লস, ঠিক আছে? আর মেলের ক্ষেত্রে কি হবে? তাহলে মেল প্যাটার্ন যেটা হেয়ার ডিস্ট্রিবিউশন সেটা লস হয়ে যায়। তুমি চেস্টে দেখবা যে চেস্টে কোনো চুল নাই, বা বিয়ার্ড এরিয়াতে হচ্ছে যে দেখা গেল যে তার হেয়ার গুলো কমে গেছে, এরকম হতে পারে। আর কি হয়? মেলের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া হয়, টেস্টিকুলার অ্যাট্রোফি। খুবই ইম্পর্টেন্ট, আমরা ব্যবসায় সবসময় টেস্টিসে হাত দেই। তাহলে টেস্টিসে আমরা বলি যে চেঞ্জটা হয় এই চেঞ্জটা পিএস বলি আমরা, পিএস, 1S ফর স্মল। তাহলে টেস্টিসে ছোট হয়ে যায়, স্মল। another S for the loss of sensation. আর কি হয়? another S soft, তাহলে ছোট হয়ে যায়, সফট হয়ে যায় এবং সেন্সেশন লস হয়। তাহলে এইভাবে দেখবো আমরা টেস্টিকুলার অ্যাট্রোফি থাকে, ঠিক আছে কিনা? উইমেনদের ক্ষেত্রে কি হবে? ব্রেস্ট অ্যাট্রোফি হবে, অ্যামনোরিয়া হবে, ইরেগুলার মিনিস্ট্রেশন। তাহলে মিনিস্ট্রিয়াল হিস্ট্রি নিতে হবে মেয়েদের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট যে লিভার ডিজিজ হচ্ছে কিনা। হিমোরোজিক টেন্ডেন্সি, তাহলে এই চারটা আসলে তোমাদের ডেভিডসনে আছে, ডেভিডসন থেকে তোমরা দেখে নিও। আমরা আসলে ডিসকাশন সাথে এখানে দেওয়া আছে এটা। ইজি ব্রিদিং কি হচ্ছে? হিমোরোজিক টেন্ডেন্সি কেন? আমরা বলছিলাম যে কোগুলেশন ফ্যাক্টর সিনথেসিস করে, তাই না? আবার কি হয়? লিভার ডিজিজের জন্য কি হচ্ছে? লিভার ডিজিজের জন্য প্লাটলেট কমে যায়। তাহলে কেন কমবে? আমরা জানি যে একটা তোমার হচ্ছে যে প্লাটলেট তৈরির জন্য হচ্ছে থ্রম্বোপয়েটিন লিভার থেকে আসে, থ্রম্বোপয়েটিন। তাহলে প্লাটলেট স্টিমুলেটিং ফ্যাক্টর থ্রম্বোপয়েটিন। তো থ্রম্বোপয়েটিন যখন লিভার ডিজিজের জন্য আসতে পারবে না তখন কি হয়? প্লাটলেট কাউন্ট কমে যায়, ঠিক আছে কিনা? আরো অন্য কারণ আছে যে কারণে মনে করো লিভার ডিজিজ হচ্ছে, মানে কোনো ধরো টক্সিক এজেন্ট, ওই টক্সিক এজেন্টটা বন্য রোগকে সাপ্রেস করছে, সেই কারণে কিন্তু প্লাটলেট কমে যেতে পারে। তাহলে আমরা মেইনলি প্লাটলেট কমার কারণ হচ্ছে যে লিভার থেকে থ্রম্বোপয়েটিন আসে না, ঠিক আছে না? তাহলে যখন প্লাটলেট কাউন্ট কমে যাবে, তারপর হচ্ছে কোগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হবে, তখন কি হবে? ইজি ব্রিদিং, পারপুরা, ইপিস্টেক্সিস। কোনো কোনো পেশেন্ট দেখবা যে তোমার কাছে কি নেজাল ব্লিডিং নিয়ে আসছে। এই কারণে তুমি ইএনটি তে যখন কাজ করবা বা ইএনটির বড় ডাক্তার হওয়া, তখন তুমি দেখবা যে তারা কি করে? তারা কিন্তু যখন একটা পেশেন্ট ইপিস্টেক্সিস নিয়ে আসে, তারা যেমন লোকাল কারণগুলো খুঁজে, তারা কিন্তু দেখে যে প্রথম টাইম ঠিক আছে কিনা, ঠিক লিভার ডিজিজের জন্য হচ্ছে কিনা। একটা অন্যতম কারণ হচ্ছে লিভার ডিজিজ, ইপিস্টেক্সিসের। খুবই ইম্পর্টেন্ট, তুমি যখন ইন্টার্ন করবা, ডিউটিতে থাকবা, তখন দেখবা একটা পেশেন্ট ইপিস্টেক্সিস নিয়ে আসে, আমরা যেমন লোকাল কারণ দেখি যে লোকাল কোনো কারণে হচ্ছে কিনা, না এটাও দেখি। আর কি ভেরি ইম্পর্টেন্ট পোর্টাল হাইপারটেনশন। তোমরা জানো যে লিভারের কি আসলে কিছুই দেখা যাচ্ছে না, তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমি বুঝতেছি না যে তোমরা আসলে কি বুঝতেছো কিনা। পোর্টাল হাইপারটেনশন খুবই ইম্পর্টেন্ট হলো সিরোসিসের একটা অন্যতম কারণ, বা মেজরিটি ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশনের কারণ হচ্ছে
সিরোসিস অফ দ্য লিভার। পোর্টাল হাইপারটেনশন কি হচ্ছে, আমরা যদি আমরা প্যাথোলজিটা চিন্তা করি যে সিরোসিসের জন্য কি হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, লিভার আর্কিটেকচার নষ্ট হচ্ছে। তাহলে আমরা কি বলছি, লিভারে আবার কি হচ্ছে, ব্লাডটা যাচ্ছিল যে পোর্টাল ভেইন দিয়ে। পোর্টাল ভেইনটা তৈরি হচ্ছে কি দিয়ে, পোর্টাল ভেইন ফরমেশন হচ্ছে, তাহলে ফরমেশন হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন আর স্প্লেনিক ভেন স্যার। স্প্লেনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। তাহলে পোর্টাল ভেইন থেকে যখন প্রেসার ওই ব্লাডটা, তো যেহেতু লিভার আর্কিটেকচার নষ্ট, তাহলে তোমার ভাস্কুলেচারের প্যাটার্নটা নষ্ট হয়ে গেছে। এই কারণে কি হবে, ব্লাডটা ফ্লোটা বাধাগ্রস্ত হবে, হিন্ড্রেন্স হবে। তাহলে ব্লাড মানে যখন ব্লাড ফ্লো যখন বাধাগ্রস্ত, তখন কি হবে, পোর্টাল ভেইনের প্রেসারটা বাড়বে। সামনে বাধাগ্রস্ত হয়, তাহলে অল্টারনেট রুট খুঁজবে ব্লাডটা। তাহলে অল্টারনেট রুট কি, এখানে সিস্টেমে চলে যাবে। এই জন্য তুমি দেখবে যে কি লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসের এই ব্লাড ভেসেল গুলো ডাইলেটেড হবে, যেটাকে আমরা বুঝি ইসোফেজিয়াল ভেরিক্স। সরাসরি ব্লাডটা তোমার হচ্ছে যে লিভারে যেতে না পেরে কোথায় চলে যাচ্ছে, পোর্টোসিস্টেমিক শান্ট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই কারণে কেপুট মেডুসা হচ্ছে, তাই না? এই কারণে রেকটাল ভেরিক্স হচ্ছে। তাহলে ইসোফেজিয়াল ভেরিক্স, রেকটাল ভেরিক্স, তাহলে কেপুট মেডুসা, তাহলে এই কারণে হচ্ছে। তাহলে এই যে স্প্লিনোমেগালি, তাহলে পোর্টাল কার্ডিনাল ফিচার হচ্ছে কি, স্প্লিনোমেগালি। কারণ স্প্লিন থেকে মেজরিটি ব্লাড স্প্লিনিক ভেইন দিয়ে যাওয়ার কথা ছিল পোর্টাল ভেইনে, যেহেতু যাইতে পারতেছে না, এই জন্য কনজেস্টিভ স্প্লিনোমেগালি, স্প্লিনটা কনজেস্টেড হয়ে যায়, বড় হয়ে যায়, স্প্লিনোমেগালি। দেয়ার ইজ নো স্প্লিনোমেগালি, নো পোর্টাল হাইপারটেনশন, এর মধ্যে কথা বলা হয়। স্প্লিন না থাকলে পোর্টাল হাইপারটেনশন আনলাইকলি। স্প্লিন থাকতে হবে। ভেরিসেল ব্লিডিং বললাম যে তোমার ইসোফেজিয়াল ভেরিক্স, তাহলে লোয়ার ইনটু দ্য ইসোফেজিয়াল ব্লাড ভেসেল হয়ে যাচ্ছে, এখান থেকে ব্লিডিং হতে পারে। তাহলে এরকম একটা প্রেজেন্টেশন হতে পারে। আর কি হতে পারে, লিভার ফেল করতে পারে, হেপাটিক এনকেফালোপ্যাথি হয়ে। আর কি নন স্পেসিফিক ফিচারের মধ্যে হচ্ছে পিগমেন্টেশন। তাহলে একটা ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট দেখা গেছে, তাই না? পিগমেন্ট কেন হতে পারে, এই বিশেষ করে কাঁধের ক্ষেত্রে হয় এই পিগমেন্টেশনটা। এই পেশেন্টটা যদি কি হয়, ধরো সিরোসিস ডিউ টু হিমোক্রোমাটোস নরমালিটির জন্য হলে কি হয়, পিগমেন্ট ব্ল্যাকিশ হয়ে গেছে, ব্ল্যাকেন হয়ে গেছে, এরকম হতে পারে। ডিজিটাল ক্লাবিং, এটা নন স্পেসিফিক ফিচার্স, ডিজিটাল ক্লাবিং। আর কি ডুপিটিন কন্ট্রাকচার। ডুপিটিন কন্ট্রাকচার কেমন জিনিস, ডুপিটিন কন্ট্রাকচার এটাও নন স্পেসিফিক, ওই লিভার ডিজিজের জন্য হবে তা না। এটা ম্যানুয়াল যারা ওয়ার্কার, কোনো ভাত দিয়ে ভারী কাজ করে, ভাইব্রেশনের কোনো কাজ করে, তাদের ক্ষেত্রে ডুপিটিন কন্ট্রাকচার হয়। এটা কি হয়, ডুপিটিন কন্ট্রাকচারটা এটা হচ্ছে যে পামের কি হয়, স্কিনটা ঠিক হয়, ইভেন সাবকিউটেনিয়াস টিস্যুটা হচ্ছে তোমার কর্ড লাইক হয়, হওয়ার পরে তোমার কি করে, ফ্লেকশন ডিফর্মিটি অফ দা ফিঙ্গার, এটা ডুপিটিন কন্ট্রাকচার, এরকম হতে পারে। তাহলে আমরা যদি এট এ গ্লান্স দেখি, তোমাকে পরীক্ষায় ধরা হবে যে ক্রনিক লিভার ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কি। তাহলে তুমি যদি বলো কি, তুমি যদি উপর থেকে বলো, আমরা যদি মাথা থেকে পা পর্যন্ত বলার চেষ্টা করি, তাহলে আমরা কি চোখে কি বলবো, পেশটা কি থাকবে, পেশেন্টটা জন্ডিস হবে, তাই না? এখানে হচ্ছে প্যারোটিড ইনলার্জমেন্ট। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি এখানে, যে এই যে আমরা বললাম যে স্পাইডার এনজিওমা বা স্পাইডার নেভি নিয়ে যে আলোচনা করলাম, স্পাইডার যদি ফ্লোরে অনেক স্পাইডার থাকে এবং কি থাকে, পেশেন্টের যদি গাইনিকোমাসিয়া থাকে এবং প্যারোটিড ইনলার্জমেন্ট থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যে দিস অ্যালকোহলিক সিরোসিস। অ্যালকোহলিক সিরোসিস জন্য তিনটা ইম্পর্টেন্ট ফিচার্স কি 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 হবে পেশেন্টের, স্যার স্পাইডার প্যারোটিড এনজিওমা, সোয়েলিং থাকবে, গাইনিকোমাসিয়া, স্পাইডার এনজিওমা, গাইনিকোমাসিয়া এন্ড প্যারোটিড ইনলার্জমেন্ট, বাইল্যাটারাল প্যারোটিড ইনলার্জমেন্ট, প্যারোটিড ইনলার্জ হয়, ঠিক আছে কিনা? এখন যদি আমরা একটু পরীক্ষায় ধরা হবে, ওইটা কিন্তু এইভাবে মনে রাখতে হবে তোমাকে পরীক্ষার জন্য। কিভাবে, তাহলে উপর থেকে যদি তুমি মনে রাখো মাথা থেকে পা পর্যন্ত, তাহলে আমরা কি চোখে কি দেখবো, পেশেন্টটা ইকটেরিক, ঠিক আছে না? আর অনেক সময় বলা যায় হেপাটিক ফিসেস, তাহলে এই যে এইগুলা মাসেল গুলো ওয়াস্টেড হয়ে যায়, ফেসের মাসেল গুলো, তাহলে হেপাটিক ফিসেস বলা হয়। আর কি হয়, প্যারোটিড ইনলার্জমেন্ট হবে, ঠিক আছে কিনা? এখানে চেস্টে যদি দেখি কি হয়, চেস্টে দেখবো আমরা স্পাইডার, নিচে আর একটু নামি গাইনিকোমাসিয়া, অ্যাবডোমেনে কি দেখবো, কেপুট মেডুসা, আর কি দেখবো এখানে অ্যাসাইটিস অ্যাবডোমেনে। হাতে কি দেখবো, হাতে দেখবো ডিজিটাল ক্লাবিং, পামারি ইরাইথিমা, আর কি ডুপিটিন কন্ট্রাকচার, আর কি ফ্লেপিং ট্রিমর। ফ্লেপ কখন হবে, লিভার ফ্লেপ হয় যখন হেপাটিক এনকেফালোপ্যাথি হয়, তাই না? তাহলে পেশেন্টের যদি এক্সটেন্ডেড হ্যান্ডে হ্যান্ডগুলো যদি এক্সটেন্ড করে উইথ ডোর্সিফ্লেকশন অফ দা, যে এক্সটেন্ডেড আর্ম উইথ ডোর্সিফ্লেকশন অফ দা হ্যান্ড, আর্ম যদি এক্সটেন্ড করে উইথ ডোর্সিফ্লেকশন অফ দা হ্যান্ড, এই ডোর্সিফ্লেক্স পজিশন অফ দা হ্যান্ডটা মেইনটেইন করতে পারবে না, এটা কি হবে, ইন্টারপ্রেটেড হচ্ছে যে
নিচের দিকে ডাউনওয়ার্ড মুভ ফ্লিপিং টিউমার, তাহলে হাতে হ্যান্ড সাইন অফ লিভার ডিজিজ এবার ধরা হয় পরীক্ষায়। হাতে কি দেখবো? হাতে কি দেখবো একদম বলো দেখি, হাতে কি দেখবো? স্যার ডুবোট্রিন কন্ট্রাকচার দেখবো, বলো বলো। টিউমার দেখবো। মরিয়ম লুবনা কই আছে? জি স্যার। মরিয়ম লুবনা, জি স্যার। বলো দেখি কি দেখবো হাতে? হ্যান্ড সাইন, এই যে দেখা যাচ্ছে তোমাদের পাশে তো দেখা যাচ্ছে হ্যান্ড সাইন। জি ডিজিটাল স্যার। ক্লাবিং, ডিজিটাল ক্লাবিং, পামার ইডাইথিমা, ডুবোট্রিন কন্ট্রাকচার আর হচ্ছে ফ্ল্যাপিং টিউমার। ফ্লিপিং টিউমার, গুড। তাহলে এই তো হয়ে গেল। তাহলে হ্যান্ড সাইন, এটা হাতে এগুলো দেখবো আমরা। হাতে আমরা এটা দেখবো। আর কি দেখা যেতে পারে হ্যান্ডে? স্যার আরেকটা জিনিস সাইনাসিস ইম্পর্টেন্ট দেখা জিনিস যেতে হচ্ছে পারে। যে যখন স্যার স্প্রিন্টার সিনথেটিক হিউমারে ফাংশন স্যার। কমে যায় তাহলে কি হবে? প্রোটিন কমে যায়। প্রোটিন কমে গেলে অ্যালবুমিন যদি কমে যায়, না না, লিউকোনাইকিয়া হয়। লিউকোনাইকিয়া হয়, লিউকোনাইকিয়া, লিউকোনাইকিয়া। এই বাবা লিউকোনাইকিয়া হবে। যখন অ্যালবুমিন কমে যাবে তখন কি হবে? সোয়েলিং হবে। নো নো নো, আমরা বলছি যে লিভারের ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সিনথেটিক ফাংশন, তাই না? সিনথেটিক ফাংশন হচ্ছে যে প্রোটিন সিনথেসিস কমে যায়, বিশেষ করে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন যদি কমে যায় তখন কি হবে? তাহলে নেইলটা কি হবে? হোয়াইটেনিং হবে, তাই না? নেইলে কি দেখি আমরা? জেনারেল কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া দেখি না? তাহলে লিউকোনাইকিয়া কোথায় হবে? জি স্যার। লিউকোনাইকিয়া কোথায় হবে? ক্রনিক লিভার ডিজিজ হবে লিউকোনাইকিয়া, ঠিক না? এখানে হবে, এটা হবে। আর কি বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। এখন আমাকে একটু বলো তো দেখি, ফুয়াদ আছে নাকি ক্লাসে? ফুয়াদ কি আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো দেখি, তুমি মাথা থেকে পা পর্যন্ত কি কি পাওয়া যেতে পারে এই ছবিটা দেখে বলো। স্যার ইয়ার ক্ষেত্রে ওই অ্যালোপেশিয়া হতে পারে স্যার। এই যে তুমি এমন একটা কথা বললে, অ্যালোপেশিয়া প্রথম বললা, এটা হেয়ার ডিস্ট্রিবিউশন অ্যাবনরমালিটি হবে। খুব ইম্পর্টেন্ট কি এন্ডোক্রাইন চেঞ্জেস। আমরা বললাম যে মাথা থেকে পা পর্যন্ত। যদি বলো যে জন্ডিস হবে বোকা, তাও তো হইতো। লিভার ডিলে আমরা লিভার নিয়ে আলোচনা করছি, তুমি যদি একটা কথা বলো তাহলে কি বলতে হবে? জন্ডিস থাকবে, জন্ডিস। সেটা ইকটেরিক হবে। সেটা বলো। উপর থেকে বললে কি বললাম? পেশেন্টে কি হবে? জন্ডিস হবে স্যার। হ্যাঁ জন্ডিস হবে, ইকটেরিক হবে। আর নিচে নামো। এই দেখো, তুমি কোথায় ছিলা? ক্লাসে ছিলা না ছিলা না? আমরা দুটো আলোচনা করলাম যে মাথা থেকে পা পর্যন্ত মনে রাখবো কিভাবে। তাহলে আমরা কি বললাম? যে পেশেন্টে ইকটেরিক হবে। চোখে যদি দেখি, নিচে নামো কি হবে? বাইল্যাটারাল প্যারোটিড ইনলার্জমেন্ট হবে, হেপাটিক ফিসেস, স্পাইডার হবে, স্পাইডার এনজিওমা, গাইনিকোমাসিয়া। অ্যাবডোমেনে নামলে কেপুট মেডুসা, এসাইটিস, স্প্লিনোমেগালি। ঠিক আছে না? নিচে নামো, টেস্টিকুলার এট্রোফি। হাতে যাও, ক্লাবিং, লিউকোনাইকিয়া, পামার ইরাইথিমা, ডুপিটিন কন্ট্রাকচার, ফ্ল্যাপিং টিউমার। পায়ের দিকে যাও, অ্যাঙ্কেল এডিমা। এগুলা অ্যাঙ্কেল এডিমা মানে এটা হচ্ছে যে এটা অ্যাঙ্কেল এডিমা তো অনেক কারণে হইতে পারে। লিভার ডিজিজের জন্য হচ্ছে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন, বাস। এই কারণে এইভাবে এইভাবে মনে রাখলে তো হয়ে গেল। এবং এটা মনে রাখলে না, শুধু এটা পাস করার জন্য অবশ্যই এটাকে মনে রাখতে হবে তোমাদের। এটা ইনভেরিয়েবলি ধরা হবে। ক্লিনিক্যালি তুমি একটা পেশেন্ট কিভাবে দেখবা, কি কি দেখবা পেশেন্টটা। এবার বলো ফুয়াদ। স্যার জন্ডিস পাবো, তারপর হলো স্যার প্যারোটিড এনলার্জমেন্ট পাবো, তারপর স্যার স্পাইডার নেভিটা পাবো, আর হুম। স্যার হেপাটিক ফাংশনিং পারমানেন্ট পাবো স্যার। বাটি স্যার ওই লাস্টের কথা স্যার বুঝতে পারিনি স্যার। হাতে কি পাবা? তুমি তো হাত তারপরে পেট এখনো বাদ দেওয়া আছে, অ্যাবডোমেনে কি পাবা? স্যার হেপাটিক এনলার্জমেন্ট স্যার। এই যে এটা কোনো কথা হলো? মুস্তাকিম কোথায়? স্যার আসছে স্যার। খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি আমরা এই লেকচারে যদি একটা জিনিস মনে রাখি, সেটা এই স্লাইডটা মনে রাখবো।
সব যদি ভুলেও যাই আমরা আমরা অনেক কথা বলছি আনুষঙ্গিক, কিন্তু আমরা সব ভুলে গেলে এই স্লাইডটা বলবো না, তাই না? এটা পরীক্ষায় ধরা হবে, এটা তোমাকে সারা জীবনের জন্য এটা মনে রাখতে হবে। তুমি যখন পেশেন্ট ডিল করবা, একটা পেশেন্টকে ডায়াগনোসিস করবা, তখন এটা লাগবে তোমার। তো বলো তাড়াতাড়ি বলো, তোমাদের লেকচার আছে না কয়টায়? স্যার 45-এ। 45-এ, ঠিক আছে, 15 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমরা। তাহলে বলো তো একটু, তুমি বলো তো। স্যার হেড টু টো বলবো? হ্যাঁ, হেড টু টোস, জি। স্যার স্লাইডটা হেড কি টু টো দেখা স্যার, যাচ্ছে না? স্যার স্লাইডটা দেখা জি যাচ্ছে স্যার না? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। তুমি স্লাইডটা দেখতেছো? স্যার আমরা এটা দেখে ইকটেরিক, দেখে বলো। স্যার হুম, ইকটেরিক পাবো, তারপরে স্যার ইকটেরিক যদি পাবো, অ্যালকোহলিক লিভার জি। সিরিজ, জি স্যার জন্ডিস পাবো, হুম, তারপরে স্যার প্যারোটিড সোয়েলিং থাকতে পারে স্যার যদি অ্যালকোহলিক লিভার সিরোসিস হয়। তারপরে স্যার আমরা যদি তারপরে নিচে স্যার স্পাইডার অ্যানজিওনেমি পেতে পারি। তারপরে স্যার গাইনোকোমাসি, তার আমরা চেস্টে যদি আসি, চেস্টে স্যার আমরা স্পাইডার নেভি পেতে পারি, গাইনোকোমাসি পেতে পারি। তারপরে স্যার আমরা যদি অ্যাবডোমেনে আসি, এখানে স্যার স্পাইডার নেভি পেতে পারি, তারপরে অ্যাসাইটিস পেতে পারি, স্প্লিনোমেগালি পেতে পারি। আর তারপরে স্যার আমরা হাতে আসি, হাতে পেতে পারি স্যার ডিজিটাল ক্লাবিং ওইটা পাবো। স্পাইডার নেভি না রে, স্পাইডার নেভি হচ্ছে স্যার তোমার হচ্ছে চেস্টের স্যার উপরে, এটা ক্যাপুট হচ্ছে মেডুসি স্যার, ক্যাপুট ক্যাপুট মেডুসি মেডুসা, স্যার, সরি। জি, জি স্যার। ক্যাপুট তাহলে যদি মেডুসা, আমরা হ্যান্ডে আসি, তাহলে ডিজিটাল ক্লাবিং পাবো, কোইলোনাইকে পাবো, প্লামার ইরাথ্রিয়া পাবো। তারপরে স্যার যদি হেপাটিক এনকেফালোপ্যাথি তাকে ফ্ল্যাপিং টেমর পাবো। তারপরে স্যার এখানে টেস্টিকুলার অ্যাট্রোফি, জি স্যার হচ্ছে যে অ্যাট্রোফি পেতে পারি। বিভিন্ন আর ব্লিডিং স্পট, তাই না? জি স্যার। সুইচ পারপুরা এগুলো পাইতে পারো। তাহলে এটা মনে রাখতে হবে তো, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই না? এই যে দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটা কি? এটা হচ্ছে যে এই যে আমরা বলছিলাম যে তোমার জেনেটিক ডিজিজ, উইলসনস স্যার ডিজিজ, কাইফার, জি স্যার কাইফার ফেসার, কেসার ফেসাসিন, কেব্রিং, সব যদি ভুলে যাও কেব্রিং উইলসন মনে রাখো। ডিজিজের জন্য পাওয়া যায় স্যার। উইলসন ডিজিজের পাওয়া যায় কেব্রিং। তাহলে যে গ্রিনিশ ব্রাউন ডিসকালারেশন এট দ্য কর্নার অফ পেরিফেরি, তাহলে আপার পেরিফেরিতে দেখো, তাহলে এটা হচ্ছে কেএফ রিং। কি দিয়ে দেখা হয়? এটা স্লিট ল্যাম্প। এটা আমরা আলাদাভাবে এই ডিজিজটা পড়বো আমরা, কেএফ রিং, তাহলে চোখে দেখা হয়। এখন এইখানে একটা টার্ম আসছে কি, কম্পেনসেটেড সিরোসিস। এই টার্মটা তোমাকে জানতে হবে, একটা সিরোসিস আছে কম্পেনসেট। আমি কি বললাম যে এটা সাইলেন্ট রয়ে গেছে। সাইলেন্ট কি? পেশেন্টটা, তুমি কি একটা পেশেন্ট ধরো তোমার কাছে সিরোসিস নিয়ে আসছে, কিন্তু তুমি ক্লিনিক্যালি কিছুই পাচ্ছ না, তাহলে দিস ইজ কম্পেনসেটেড সিরোসিস না। ক্লিনিক্যালি একেবারে কিছু পাচ্ছ না সেটা না, কিন্তু ওভার ফিচার যেটা, মনে করো একটা পেশেন্টের জন্ডিস, একটা পেশেন্টের অ্যাসাইটিস, তাই না, এগুলো নাই, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা সিরোসিস? তাহলে দি ডিজিজ ইজ ডিসকভার্ড এট এ রুটিন এক্সামিনেশন অর বায়োকেমিক্যাল এক্সামিনেশন আন্ডারটেকেন ফর আদার কারণে তুমি পরীক্ষা করতেছো। কি বললাম যে আদার কারণে মনে করো পরীক্ষা করতেছো, দেখছো অ্যালবুমিন কম, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলা যে তার লিভারে ইকোটেক্টের সমস্যা, স্প্লিন পাওয়া যাচ্ছে, তাই না, অন্য কারণে, কিন্তু তার কোনো ম্যানিফেস্টেশন নাই। এটাকে বলতেছে আমরা কম্পেনসেটেড সিরোসিস। এটা কিন্তু তোমার হচ্ছে ক্লিনিক্যালি লাগবে, এই টার্মটা মনে রাখো। কম্পেনসেটেড সিরোসিস দেন হচ্ছে যে ডিকম্পেনসেটেড সিরোসিস, তাই না? তাহলে কনফার্মেশন করতে হবে কোথায়? বায়োকেমিক্যাল টেস্ট, স্ক্যানিং। তাহলে এই যে বললাম যে লিভার স্ক্যানিং, সেটা লিভার ফাইব্রো স্ক্যান হইতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি হইতে পারে, এবং যদি নেসেসারি মনে করো তুমি যে কোনো কারণেই ডায়াগনোসিস করা যাচ্ছে না, তখন লিভার বায়োপসি করে আমাদের কনফার্ম করতে হবে। পেশেন্ট রিমেইন কম্পেনসেটেড আনটিল দে ডাই ফ্রম অ্যানাদার ডিজিজ। অন্য কোনো কারণে মারা যাচ্ছে, মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু লিভার ডিজিজের কোনো মানে একদম ওভার্ট ম্যানিফেস্টেশন নিয়ে আসতেছে না। এটাকে বলতেছি আমরা কম্পেনসেটেড সিরোসিস। তার মানে সিরোসিসে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা তেমন ভাবে পাচ্ছি না। ডিকম্পেনসেটেড কি তাহলে? তাহলে তুমি বলবো যে একটা পেশেন্ট যখন সিরোসিস হয়, এই পেশেন্টরা অ্যাসাইটিস এন্ড অর জন্ডিস, এই দুইটা কথা মনে রাখো। তাহলে একটা পেশেন্ট, আমরা বেডসাইড কিন্তু আমি প্রায়শই জিজ্ঞাসা করি যে এই পেশেন্টটা কি কম্পেনসেটেড সিরোসিস না ডিকম্পেনসেটেড। তাহলে পেশেন্টটা যদি জন্ডিস থাকে অথবা অ্যাসাইটিস থাকে অথবা দুইটাই থাকে, তাহলে কি হবে এটা? তাহলে এটা কি? এটা ডিসিএলডি, ডিকম্পেনসেটেড সি। তুমি দেখবা যে স্যারেরা ডায়াগনোসিস লিখে ডিসিএলডি মানে ডিকম্পেনসেটেড সিল। কি দেখছে? ক্লিনিক্যালি পেশেন্টের অ্যাসাইটিস আছে অথবা জন্ডিস আছে অথবা দুইটাই আছে। এতটুকু মনে রাখো, সব ভুলে গেল, ঠিক আছে না মোস্তাকিম? স্যার বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে সিরোসিসের সাথে যদি অ্যাসাইটিস থাকে অথবা জন্ডিস থাকে অথবা দুইটাই থাকে অথবা যে কোনো একটা থাকে, তাহলে এটাকে আমরা বলছি ডিসিএলডি, ডিকম্পেনসেটেড সিএলডি। কিন্তু ইনসিডেন্টালি একটা পেশেন্টের ডায়াগনোসিস বলতেছে যে সিরোসিস ইনসিডেন্টাল, কিন্তু এই পেশেন্টটা অ্যাসাইটিসও নাই জন্ডিসও নাই, তাহলে এটা কি?
কম্পেনসেটেড সিএলডি। বাস এতটুকু মনে রাখো এই দুইটা স্লাইড থেকে। ক্লিয়ার? একটু রেসপন্ড করতে হবে তোমাদের। Yes, sir. অ্যাসাইটিস জন্ডিস নাই, দুইটার একটাও নাই, এটা কম্পেনসেটেড সিএলডি। অ্যাসাইটিস আছে অথবা জন্ডিস আছে অথবা দুইটাই আছে, এটা ডিকম্পেনসেটেড সিএলডি। ক্লিয়ার? এতটুকু আমরা মনে রাখবো, এটা দরকার নেই তোমাদের। এইটা কমপ্লিকেশন অফ সিএলডি, কমপ্লিকেশন অফ সিরোসিস। তাহলে আমরা কি বললাম যে কমপ্লিকেশন কি হয়, মেইনলি কি হয়, মেজরিটি ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশনের এটিওলজি হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার। তাহলে পোর্টাল হাইপারটেনশন ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন। পোর্টাল হাইপারটেনশনের জন্য আবার কি হয়, যখন পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ হচ্ছে তখন স্প্লিনোমেগালি হচ্ছে আর পোর্টোসিস্টেমিক শান্ট না, ব্লাড ভেসেলস গুলো তোমার ব্লাড গুলা তাহলে হচ্ছে যে বাইপাস করে চলে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে তোমার ইসোফেজিয়াল ভেরিস ডেভেলপ করছে। এই যে তাহলে ভেরিসিয়াল হিমোরেজ, ভেরিস যখন হচ্ছে এই কারণে কি হয়, এই আমরা যখন হেমাটোমেসিস মেলিনা যখন আলোচনা করলাম তখন কিন্তু আমরা এখানে বলতেছিলাম যে একটা হচ্ছে যে রাপচার ভেরিক্স। এখন কি তোমরা ক্লিয়ার যে ভেরিক্সটা কেন হচ্ছে? ভেরিক্সটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের জন্য। পোর্টাল হাইপারটেনশনটা আবার কি কারণে হচ্ছে? সিরোসিসের জন্য। তুমি যদি রেট্রোগ্রেডলি যাও, আমরা কিন্তু তখন পড়লাম কি হেমাটোমেসিস মেলিনার একটা অন্যতম কারণ হচ্ছে রাপচার ইসোফেজিয়াল ভেরিক্স। এখন কি তোমরা ক্লিয়ার কিনা এই জিনিসটা? Yes, sir. জি স্যার। ভেরিক্স কি কারণে হচ্ছে? পোর্টাল হাইপারটেনশনের জন্য হচ্ছে। আবার পোর্টাল হাইপারটেনশন হচ্ছে সিরোসিসের কারণে সিরোসিসের স্যার। জন্য, সিরোসিসের কারণে। গুড। তাহলে পোর্টাল হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন হচ্ছে ইসোফেজিয়াল ভেরিক্স। আরেকটা কমপ্লিকেশন কি বললাম যে এসআইটিস হয়। তাহলে এসআইটিস যখন হচ্ছে তার মানে যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেট করতেছে, এই ফ্লুইডটা কিন্তু খুব রিস্কি ফ্লুইড। এই ফ্লুইডের জন্য কি হতে পারে? এই ফ্লুইডে ইনফেকশন হতে পারে। এটার নাম দিচ্ছি আমরা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এসবিপি বলা হয়। শুনছো না নামটা? তাহলে যখন জি স্যার। এসবিপি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এটা কিন্তু শর্ট নোট আসে তোমাদের রিটেনে, ঠিক আছে না? আমরা এটা আলাদাভাবে পড়বো। তাহলে এটা কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে এসআইটিস যখনই পানি তোমার হচ্ছে ফ্লুইড থাকতেছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তখনই হচ্ছে এসবিপি হচ্ছে আর কি হেপাটো রেনাল সিনড্রোম। আমি বললাম যে এখানে দুইটা সিনড্রোম পাওয়া যাবে, একটা হচ্ছে হেপাটো পালমোনারি, সেটা আমরা আলোচনা করলাম, আর হেপাটো রেনাল। হেপাটো রেনাল কি? অ্যাডভান্স সিরোসিস যখন হয় তখন কি হবে, এই সিরোসিসের জন্য প্রোগ্রেসিভ অলিগোরিয়া, দেখবা যে ইউরিন আউটপুট কমে যাচ্ছে এবং কি হচ্ছে ক্রিয়েটিনিন বাড়তেছে। দিস ইজ হেপাটো রেনাল সিনড্রোম। কিন্তু এই যতটুকু ইউরিন হচ্ছে ইউরিনে কিন্তু প্রোটিন থাকে না, ঠিক আছে না? এটা আমরা আলাদাভাবে শর্ট নোট হিসেবে পড়বো। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হেপাটো পালমোনারি সিনড্রোম, হেপাটো রেনাল সিনড্রোম, এন্ড হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এগুলো শর্ট নোট, তাহলে রিটেনে এই কোশ্চেনগুলো আসে। আরেকটা কি, যখন লিভার হেপাটোসাইট ফেল করে তখন কি হয়, তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি হয়। আর কি বললাম যে এক্সক্রিটরি ফাংশন যখন ডিটেক্ট করতেছে তখন হচ্ছে জন্ডিস হচ্ছে। তাহলে কমপ্লিকেশন অফ দ্য লিভার ডিজিজ, তুমি এইভাবে যদি মনে রাখো যে দুইটা মেইন কারণের জন্য কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে, একটা পোর্টাল হাইপারটেনশনের জন্য, একটা লিভার ইনসাফিসিয়েন্সির জন্য। আমরা এখন দেখি কমপ্লিকেশন গুলো এই যে এখানে। তাহলে আমরা কমপ্লিকেশন আলোচনা করলাম যে এটা ধরা হবে পরীক্ষায় যে কমপ্লিকেশন কি কি। তাহলে ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিসের কমপ্লিকেশন হচ্ছে, আমরা সবসময় সিরোসিস কিন্তু আমরা এই টার্মটা কিন্তু আমাদের মুখে সবসময় আসে না, আমরা বলছি দিস ইজ হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। সেই জন্য আমরা সবসময় যখন ডিসকাশন করবো তখন আমরা আলোচনা করবো যে ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি বারবার আসবে। তাহলে কমপ্লিকেশন অফ ক্রনিক লিভার ডিজিজ সিএলডি কি? এসআইটিস কার কমপ্লিকেশন? একজন রেসপন্ড করো। পোর্টাল হাইপারটেনশনের, তাই না? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এটা কার কমপ্লিকেশন? পোর্টাল হাইপারটেনশন কমপ্লিকেশন। হেপাটোরেনাল সিনড্রোম, পোর্টাল হাইপারটেনশন কমপ্লিকেশন। ভেরিসিয়াল ব্লিডিং, পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন, তাই না? হেপাটো পালমোনারি সিনড্রোম, এটা ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে যে যখন সিরোসিস অ্যাডভান্স হচ্ছে তখন হচ্ছে। হেপাটো আদার হচ্ছে কি হেপাটিক হাইড্রোথোরাক্স। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম হেপাটিক হাইড্রোথোরাক্স? করতে হবে, তোমাদের কথা বলতে হবে তো। Sir. হেপাটিক হাইড্রোথোরাক্স কি জিনিস, কোনো আইডিয়া আছে? ইয়েস। স্যার তাহলে প্লুরাল একটা ইকুয়েশন সিএলডি হয় পেশেন্ট হচ্ছে হেপাটিক যে কজ। তোমার একটা ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট আছে তোমার হিউজ প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে। ইউজুয়ালি এটা রাইট সাইড হয়। কেন হয় এটা? এটাকে বলা হয় ট্রান্স ডায়াফ্রামেটিক ট্রান্সপোর্ট অফ দা অ্যাসাইটিক ফ্লুইড। তাহলে পেটের ফ্লুইডটা কি হয়, অ্যাবডোমিনাল ফ্লুইডটা কি হয়, তোমার লিম্ফেটিক ড্রেনেজ দিয়ে হয়, বলে যায় হচ্ছে যে আমাদের প্লুরাল ক্যাভিটিতে। তাহলে এটা চিকিৎসা কি? এটা চিকিৎসা কিন্তু তোমার এই প্যারাসিনথেসিস না, এটা চিকিৎসা হচ্ছে যে এটা চিকিৎসা হচ্ছে যে তুমি যদি কি করো,
ডায়োডিউস দিয়ে যদি ফ্লুইডের পরিমাণটা কমায় দিতে পারো, অথবা যদি অ্যালবুমিন কোনো কারণ মানে কোনো কিছু দিয়ে বাড়ায় দিতে পারো, অ্যালবুমিন বাড়ায় দিলে কি হবে, যে কোলাডোলোস্টোরিক প্রেশার বাড়বে, তখন কিন্তু দেখা যাবে ফ্লুইডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ হেপাটিক হাইড্রোথোরাক্স। তাহলে হেপাটিক হাইড্রোথোরাক্স হচ্ছে ডিউ টু ট্রান্স ডায়াফ্রাগমেটিক ট্রান্সপোর্ট অফ অ্যাসাইটিক ফ্লুইড টু প্লুরাল ক্যাভিটি, টুয়ার্ডস প্লুরাল ক্যাভিটি। ঠিক আছে কিনা? হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা তো জানোই তুমি যে লিভার সেল ফেল করার জন্য হচ্ছে, আর হেপাটোসেলুলার কার্সিনোমা, এটাতে আবার কি হয়, কার্সিনোমা ডেভেলপ করে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তোমার লং কেস হলেও তোমাকে ধরা হবে কি কি, যে এটার কমপ্লিকেশন কি কি, বা তোমার এই পেশেন্টের কি কমপ্লিকেশন আছে। আমরা যদি আবার একটু বলি, তাহলে কি হয়, এসাইটিস, স্পন্টেনিয়াস এসবিপি হয়, হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোপালমোনারি সিনড্রোম, ভেরিসেল ব্লিডিং, হেপাটিক হাইড্রোথোরাক্স, হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটোসেলুলার কার্সিনোমা। অন্য জায়গায় এসে বসে। তারপরে কি করবো আমরা? তারপরে আমরা ইনভেস্টিগেশনে যাই। স্যার হ্যাঁ, আজকে কিভাবে স্যার ইনভেস্টিগেট করব? এতটুকু থাকবে? জি স্যার, ওই যে সার্জারি ক্লাসটা আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা ইনভেস্টিগেশন এন্ড হচ্ছে কমপ্লিকেশন নিয়ে পরে আলোচনা করব। তো ঠিক আছে, যতটুকু আলোচনা হয়েছে ওকে স্যার, ততটুকু থ্যাংক ইউ। বুঝতে পারছো কিনা তোমরা? জি স্যার, পারছি। কোনো কোশ্চেন নাই আর? তোমাদের স্যার কি ঢুকে গেছেন? না স্যার, জয়েন করেনি স্যার, দেখিনি স্যার জয়েন করছে কিনা। জয়েন করছে? ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম স্যার।